পেঁপে খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না প্রেগনেন্ট অবস্থায়, কিন্তু এগুলো একদমই মিথ। আজকালকার দিনে সায়েন্টিফিক কোনো বেসিস কিন্তু এই কথাগুলোর নেই। হয়তো আমাকে ফোন করে জানালেন যে আমার পাটা প্রচন্ডভাবে ফুলে গেছে, পা নাড়াতে পারছি না, কি করব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দেখতে হবে যে আপনি যদি অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকেন তাহলে কিন্তু এই পা ফোলাটা একটা পসিবিলিটি। কেননা প্রেগনেন্সির সময় শরীরে অনেকটা ওয়াটার রিটেনশন হয়, এবার পোস্ট ডেলিভারি সেই ওয়াটারটা রিঅ্যাবজর্ব হতে সময় লাগে, মোটামুটি 6 উইকস থেকে 3 মাস সময় লাগে। তো এই সময় যদি কেউ কোথাও কোনো ট্রাভেল করতে চান তো আমরা বলি যে হ্যাঁ অবশ্যই এটা ট্রাভেলিং এর জন্য বেস্ট সময়। যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে, কেননা পুরো 9 মাস বা 10 মাস তো বাড়িতে বসে কাটিয়ে দেওয়া সম্ভব না। ব্রেস্ট ফিডিং হচ্ছে না, ব্রেস্ট ফিডিং করতে পারছি না, তো আমি যেটা বলবো যে ব্রেস্ট ফিডিং কিভাবে করবেন আমরা তো ইনিশিয়ালি দেখিয়ে দিই যে অ্যারিওলা অ্যান্ড নিপল সবটাই বেবির মুখের মধ্যে থাকবে, কমফর্টেবল পজিশনে আপনাকে বসতে হবে, বেবিকেও কমফর্টেবলি নিতে হবে, তবেই আপনি ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করতে পারবেন। কিন্তু এটা একটা লার্নিং প্রসেস। আপনি যেমন জানেন না যে বেবি কিভাবে খাবে, বেবিও তো জানে না কিভাবে খাবে, কিভাবে খাওয়াতে হবে। নমস্কার, আমি ডক্টর অপরূপা ঘোষ, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, ডিসান হসপিটাল। প্রথমেই আপনাদের সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে। তো আজকে মেয়েদের নিয়েই বা মহিলাদের কিছু সমস্যা নিয়েই কথা বলবো। ফার্স্ট অফ অল, যেহেতু আমি অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, প্রথমেই অবস্টেটিক্স বা প্রেগনেন্সি রিলেটেড কয়েকটা কথা দিয়ে শুরু করি। একজন মহিলা যখন প্রথম আমার কাছে আসেন প্রেগনেন্ট অবস্থায়, তাদের কিছু কোয়ারিজ থাকে যেটা খুবই ন্যাচারাল থাকা। প্রথমে তো একটা ভীতি ভাব থাকে ওনাদের সকলেরই, তার সাথে কোয়ারি থাকে যে কোনটা খাবো কোনটা খাবো না, বা সকালের দিকে খুব আমার বমি হচ্ছে তার জন্য কি করব। তো এই ব্যাপারে বলি যে অনেক ধরনের মিথ আছে যে পেঁপে খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না প্রেগনেন্ট অবস্থায়, কিন্তু এগুলো একদমই মিথ। আজকালকার দিনে সায়েন্টিফিক কোনো বেসিস কিন্তু এই কথাগুলোর নেই। তো আমরা সবাইকে বলি যে প্রেগনেন্ট অবস্থায় আপনি কিন্তু সব রকম খাবার যা আপনার খেতে ভালো লাগে, এতদিন আপনি যা খেতেন সমস্ত কিছুই অ্যালাউড, যদি না আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে, যেমন ডায়াবেটিস যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে যেমন মিষ্টিটা বারণ থাকবে, কিন্তু আদারওয়াইজ আমরা প্রেগনেন্সিতে কোনো খাবারেই কিন্তু কখনো কোনো বারণ করি না। তো এর মধ্যে প্রেগনেন্সিতে যেমন আমরা দেখতে পাই যে কিছু অল্টার্ড টেস্ট, অল্টার্ড স্মেল, এই জিনিসগুলো কিন্তু হয়। অল্টার টেস্ট বলতে কি বুঝি, নর্মালি ধরুন আপনার যে খাবারটা খেতে ভালো লাগতো প্রেগনেন্ট অবস্থায় কিন্তু সেই খাবারটা হয়তো খেতে আর ভালো লাগছে না, আপনি সেটা আর পছন্দ করছেন না বা তার স্মেলটা নিতে পারছেন না। তো আমরা বলি যে যে খাবারটা আপনি খেতে পারছেন, যেটা সহজপাচ্য, যেটি আপনি খেয়ে হজম করতে পারছেন, সব ডায়েটই আমরা অ্যালাউ করে দিই প্রেগনেন্সিতে। এটা তো গেল খাবারের কথা। এবার আসি স্মেলের কথাতে। অল্টার্ড স্মেল কিন্তু প্রেগনেন্সিতে খুব কমন। অনেকেই বলতে শুনবেন যে আমি কোনো আমিষ জিনিসের গন্ধ নিতে পাচ্ছি না, বা মাছের গন্ধ নিতে পাচ্ছি না, ডিমের গন্ধ নিতে পাচ্ছি না, আষ্টে গন্ধ লাগছে সমস্ত খাবারে। এইটার থেকে কোনো রেমেডি বা সলিউশন নেই। এটা হয় বেসিক্যালি আপনার শরীরে যে একটা হরমোনাল চেঞ্জ হচ্ছে সেই কারণে কিন্তু এই জিনিসটা হয়। তো এইটা নিজে নিজে সেটেল করে যায় প্রথম 3-3.5 মাস যদি আমরা অপেক্ষা করতে পারি, তারপর এই জিনিসটা নিজে নিজেই কিন্তু চলে যায়, এটার জন্য আলাদা করে কিছু করতে লাগে না। তো এই যে আমিষের গন্ধ নিতে পারছেন না, তো সেই অবস্থায় শরীরের তো কিছু প্রোটিন ইনটেক লাগবে, সেটার জন্য আমরা বলি যে কিছু যদি হেলথ ড্রিঙ্ক আপনি মনে করেন সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন, অথবা যদি প্রোটিন ইনটেক কোনোভাবে বাড়াতে পারেন, মানে ডাল খেলেন, পনির খেলেন বা সয়াবিন খেলেন, যেটাতে আপনি স্মেল পাচ্ছেন না কোনো রকমের, কিন্তু আপনি খেতে পারছেন, আপনার শরীরও সেটাকে নিচ্ছে, তো সেই ধরনের খাবার কিন্তু আমরা বলি প্রেগনেন্সিতে নিতে। তাহলে বটম লাইনটা হচ্ছে প্রেগনেন্সিতে আপনি নর্মাল খাবার খেতে পারেন, প্রোভাইডেড যে যেটা আপনি নিজে সহজপাচ্য, বাড়িতে রান্না করা, ইজিলি ডাইজেস্টেবল, আপনার খেতে ভালো লাগছে, এরকম সব খাবারই খেতে পারেন। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা আমি একটু ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় নর্মালি কিন্তু একটা মর্নিং সিকনেস বলে একটা কথা আছে, মানে গা গোলানো। তো সেই জিনিসটা ইউজুয়ালি 7 বা 8 উইকস অফ প্রেগনেন্সি থেকে কিন্তু জিনিসটা আসতে শুরু করে, কারোর কারোর ক্ষেত্রে একটু আগে আসে, কারোর একটু পরে আসে। এটা হয় প্রেগনেন্সি সাপোর্ট করার একটা হরমোন আমাদের শরীরে স্বীকৃত হয়, তো সেই হরমোনটার কারণে কিন্তু এই যে প্রেগনেন্সির সময়ে যে নজিয়া, ভমিটিং বা মর্নিং সিকনেস, এই ব্যাপারটা হয়।
এটা থেকে এটার জন্য রেমেডি হিসাবে আমরা বলে থাকি যে চেষ্টা করবেন খালি পেটে অনেকটা পরিমাণ জল না খেতে। অনেকটা পরিমাণ জল যদি খালি পেটে খান তাহলে কিন্তু মানে অবভিয়াসলি গা গোলাবে। আর আরেকটা যেটা বলে থাকি আমরা, যে মুখে কিছু হয়তো আদা বা লবঙ্গ এই ধরনের জিনিস রাখলেন। অনেক সময় বলি যে কিছু একটা খাবার খেয়ে তারপর জলটা খাবেন, ডাইরেক্ট খালি পেটে জল খাবেন না। এই জিনিসগুলো করলে কিন্তু, এগুলো ঘরোয়া রেমেডি, এই যে নজিয়া ভমিটিং বা মর্নিং সিকনেস অফ প্রেগনেন্সি, এইটা ইজিলি আপনারা কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবেন। এই দুটো তো গেল মোটামুটি আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের একটা বা ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রেগনেন্সির ফার্স্ট 3 মাসের একটা সমস্যার কথা। এটার সাথে আরো কয়েকটা সমস্যা এই ফার্স্ট 3 মাসে হতে পারে। সেটা হচ্ছে আপনার অনেক সময় একটা লো ব্যাক পেন হতে পারে, তলপেটে একটা ব্যথা অনুভব করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে একটা অ্যাসিডিটি বা গ্যাস ফর্মেশনের একটা সমস্যা হয়। তো এই জিনিসগুলো নিউ মাদার্সরা আমাদেরকে অনেক সময় কেন, মোস্ট অফ দ্য টাইম ধরুন 100 জনের মধ্যে হয়তো 80 জন 85 জনই এই কমপ্লেন গুলো নিয়ে আসেন। তো আমরা যেগুলো বলি যে এগুলো খুবই মানে নমিনাল ব্যাপার, এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি যদি জলের পরিমাণটা ঠিক রাখেন, ডায়েটটা যদি ঠিক মতো করেন, যেটা আমি বললাম যে ইজিলি ডাইজেস্টেবল খাবার খান, একটু যদি অ্যাক্টিভ থাকেন, মানে সারাক্ষণ প্রেগনেন্সি হয়েছে মানে যে আমাকে সারাক্ষণ শুয়ে বসে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার না। আপনার নর্মাল যে রুটিন কাজ সেগুলো করুন, বাড়ির কাজ যেগুলো রুটিন আছে সেগুলো করুন। খালি একটু খেয়াল রাখবেন যেন ভারী কোনো কাজ না করেন। ভারী জলের বালতি টানলেন বা 5 কেজির বেশি ভারী জিনিসের ওজন তুলে নিলেন, সেইটা অবশ্যই কখনোই অ্যাডভাইজেবল নয়। কিন্তু আদারওয়াইজ নর্মাল যে কাজকর্ম, বাড়ি যাওয়া, অফিস করা, রান্না করা, এগুলো কিন্তু ইজিলি করবেন, অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলেই কিন্তু প্রেগনেন্সিটা খুব মানে ভালোভাবে আপনার কাটবে। এবারে কয়েকটা যেটা সমস্যা থাকে, সেকেন্ড ট্রাইমেস্টারকে আমরা বলি। সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে 13 উইকস অফ প্রেগনেন্সি থেকে 28 উইকস অফ প্রেগনেন্সি। তো এই সময়টা কিন্তু প্রেগনেন্সির সব থেকে এনজয়েবল টাইম। তো এই সময় যদি কেউ কোথাও কোনো ট্রাভেল করতে চান, তো আমরা বলি যে হ্যাঁ অবশ্যই এটা ট্রাভেলিং এর জন্য বেস্ট সময়। যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে, কেননা পুরো 9 মাস বা 10 মাস তো বাড়িতে বসে কাটিয়ে দেওয়া সম্ভব না। তো এই সময়টা হচ্ছে অ্যাডভাইজেবল যে কোনো রকম যদি কোথাও আপনার প্ল্যানিং কিছু থাকে, তো সেইগুলো আপনি কিন্তু করতে পারেন, প্রোভাইডেড আপনার প্রেগনেন্সিটা নর্মাল রয়েছে। কেননা অনেক ক্ষেত্রে কারুর যেটা হয় যে হয়তো প্রেগনেন্সিতে একটা ব্লিডিং হয়েছে বা ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে অবশ্যই তার ডাক্তার যেরকম পরামর্শ দিচ্ছেন সেরকম ভাবেই চলা উচিত। আদারওয়াইজ কিন্তু নর্মালি যারা নর্মাল আছেন, যাদের প্রেগনেন্সি জার্নিটা নর্মাল রয়েছে, তারা কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টারে যে কোনো রকমের প্ল্যানিং বা যে কোনো ঘুরতে যাওয়া এই জিনিসগুলো করতে পারেন। এবার আসি থার্ড ট্রাইমেস্টার বা 29 উইকস অফ প্রেগনেন্সি থেকে 40 উইকস অফ প্রেগনেন্সি। এই সময়টা তো অনেকটা অ্যাডভান্সড প্রেগনেন্সি। এই সময় এয়ার ট্রাভেল মানা থাকে, ট্রেনেও ট্রাভেলিং আমরা বারণই করি যেতে, কেননা হঠাৎ করে যদি কিছু সমস্যা অ্যারাইজ করে তখন সেটাকে সামাল দেওয়া একটু মুশকিল হয়ে যায়। এই সময়টা আপনি যেখানে প্রেগনেন্সি ডেলিভারি প্ল্যান করছেন, আমরা বলি সেইখানেই আপনি থাকুন, যেখানে ডেলিভারি প্ল্যান করছেন। সেটা হোম টাউন হতে পারে বা যেখানে আপনার কর্মক্ষেত্র যে শহরে আছেন সেখানে হতে পারে। আর আর কিছু কমপ্লিকেশন যেগুলো আমি বললাম, যে ব্লিডিং, ব্লাড প্রেশার বা লেগ ক্র্যাম্পস অনেক সময় সমস্যা করে। যারা জল ঠিক মতো খেতে পারেন না তাদের ক্ষেত্রে রাত্রের দিকে একটা লেগ ক্র্যাম্পসের সমস্যা হয়। বা অ্যাডভান্স প্রেগনেন্সিতে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মায়ের একটু নিঃশ্বাস নিতে সমস্যা হয়, যেহেতু প্রেগনেন্সিটা অনেকটা বেড়ে গেছে, গ্রোয়িং বেবি আপনার লাংসের ওপর প্রেশার ক্রিয়েট করছে, সেজন্য মারা কিন্তু নিঃশ্বাসের একটা সমস্যা হয়, ছোট নিঃশ্বাস নিতে হয়, রাত্রিবেলায় ঘুম আসে না। আমরা বলি যে মাথায় দুটো বালিশ নিন, মাথার দিকটা একটু উঁচু করে শোবেন, একটু সাইড ফিরে দুটো বালিশের সাপোর্ট নিয়ে শোবেন, কমফর্টেবল যে পজিশন আপনার সেই পজিশনেই থাকতে হবে। এটার সাথে যারা নর্মাল ডেলিভারির জন্য প্ল্যান করছেন তাদেরকে বলবো যে কিছু এক্সারসাইজেস থাকে যেগুলো কিন্তু নিয়মিত করা প্রয়োজন। সেগুলো ফিজিওথেরাপিস্ট যিনি আছেন উনি আপনাদেরকে দেখিয়ে দিতে পারেন। তো বাটারফ্লাই এক্সারসাইজ হয় যেটা করতে লাগে, বা আরেকটা যেটা হয় হচ্ছে স্কোয়াটিং, বল নিয়ে বসা অভ্যাস করা, বা একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটা বলি যে ঘর মোছা প্র্যাকটিস করতে, বসে ঘর মোছা যেটা, এগুলোও কিন্তু প্রেগনেন্সি নর্মাল ডেলিভারি যারা প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ভালো একটা মানে উপায় হতে পারে। এ তো গেল প্রেগনেন্সির কথা। এরপরে আসি যেটা পোস্ট প্রেগনেন্সি কিছু সমস্যা অনেক সময় মহিলারা ফেস করেন, যার মধ্যে একটা কমন সমস্যা হলো যাদের সিজারিয়ান হয়েছে তারা কিন্তু
বলেন যে আমাদের একটা লো ব্যাক পেন হচ্ছে, ওনাদের একটা ভয় থাকে সব সময় যে আমার পিঠে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু আমার কোমরে একটা ব্যথা হচ্ছে। আসলে এটা কিন্তু একদমই একটা মিথ, এটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই। সিজেরিয়ানে তো স্পাইনাল অ্যানাস্থেশিয়া বা কোমরে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কিন্তু এটাও কখনো ভেবে দেখবেন যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া কিন্তু শুধু যে মহিলাদের ক্ষেত্রে কোমরে দেওয়া হচ্ছে, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে তা নয়, অনেক ছেলেদেরও কিন্তু স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিয়ে অনেক অপারেশন হয়, তারা কিন্তু কখনো ব্যাক পেনের এই কমপ্লেনটা করেন না। তাহলে আসল মানে রিজনটা কি এই ব্যাক পেনটার? যেটা আসল রিজন সেটা হচ্ছে এই যে আপনি 9 মান্থ ধরে প্রেগনেন্সিটা ক্যারি করলেন, সেই কারণে আপনার কিন্তু স্পাইনাল কর্ডের কার্ভেচারটা চেঞ্জ হয়ে যায়, যে কারণে কিন্তু এই আপনার মাসেলটা যেটা ছিল মাসেলের পুলটা চেঞ্জ হয়ে যায়, স্পাইনাল কর্ডের কার্ভেচার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু এই ব্যাক পেনটা শুরু হয়। এটার সাথে এই যে স্পাইনাল ইনজেকশন যেটা দেওয়া হয়, এটার কিন্তু কোনো রকম কোনো রিলেশন নেই। তো এই জন্য আমরা বলি যে প্রেগনেন্ট মহিলাদের যাদের প্রেগনেন্সি জার্নিটা কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে পোস্ট ডেলিভারি আমরা ডাকি, যে চেক আপে ডাকি, সেই সময় আমরা কিন্তু তাদের কিছু কিছু এক্সারসাইজ দেখিয়ে দিই, যাতে তাদের এই যে স্পাইনাল কর্ডের কার্ভেচারটা চেঞ্জ হয়ে গেছে, সেই কার্ভেচারটা আবার নর্মাল পজিশনে ফেরত যেতে পারে। আর তার থেকেও আর একটা বড় যেটা মানে মেনটেন করতে হয় সেটা হচ্ছে পশ্চার কিন্তু একটা ভীষণ বড় একটা রোল প্লে করে। সেজন্য আমরা সবসময় বলি যারা ব্রেস্ট ফিডিং মাদার্স তাদেরকে বলি যে যখন ফিড করবেন পিঠটা যেন অলওয়েজ যেন স্ট্রেট থাকে, সোজা থাকে। আর আপনি যদি এরকম হাঞ্চ করে যান তাহলে কিন্তু আপনার পিঠে ব্যথা কোনোদিনও কমবে না। পিঠটা সবসময় স্ট্রেট রাখতে হবে। তার সাথে বেবিকে যখন ফিড করাচ্ছেন, কোলে আপনি একটা বালিশ নিন, একটা বালিশ নিয়ে তার উপরে আপনি বেবিকে রাখুন, রেখে আপনি ফিট করান। পিঠটা কিন্তু এরকম আমি যেমন বসে আছি স্ট্রেট, এরকম ভাবে পিঠটা স্ট্রেট রাখতে হবে, কোলে একটা বালিশ নিয়ে বেবিকে ফিট করতে হবে। যদি একটা বালিশে না হয়, যদি একটা বালিশ নিয়ে মনে হয় আপনি ঝুঁকে যাচ্ছেন, আপনি দুটো বালিশ নিন, দুটো বালিশ নিয়ে বেবিকে তার উপর রেখে তারপরে আপনি ফিডিংটা করান। আর এই যে এক্সারসাইজেস কথা বললাম, এক্সারসাইজ গুলো কিন্তু খুবই নমিনাল আর খুবই ইজি এক্সারসাইজ, আমরা সেগুলো আউটডোরেই পেশেন্টদেরকে দেখিয়ে দিই। তো সেই এক্সারসাইজ আমি যতজনকে দেখাই আমি বলতে পারি যে তার মধ্যে 1% মহিলারাও করেন না, 1% মাদারও করেন না। এসে বলেন যে আমি বেবির জন্য টাইম পাইনি, আমার একদম কোনো টাইম নেই। এটা কিন্তু একদমই মানে নিজের একটু তো কেয়ার নিতে হবে, না হলে আপনি যদি সুস্থ না থাকেন তো বেবিকে তো দেখাশোনা কে করবে? তো খুবই নমিনাল এক্সারসাইজ, টাইম লাগে হয়তো হার্ডলি সারাদিনে 10 মিনিট, ওইটুকু টাইম তো নিজের জন্য বার করতেই পারেন আপনি। তো এই এক্সারসাইজ যেগুলো দেখিয়ে দেব আমরা বা আপনার যে ডক্টর আছে দেখিয়ে দেবেন, সেইগুলো কিন্তু অবশ্যই করে করতে হবে, মনে করে করতে হবে। তাহলে এই যে ব্যাক পেনের যে সমস্যাটা হয় সেটা কিন্তু রিলিফ পাওয়া সম্ভব সেটা থেকে। আচ্ছা, এটার পরে আরেকটা যেটা কমন প্রবলেম বলেন অনেক সময় প্রেগনেন্ট মায়েরা, মানে পোস্ট ডেলিভারি কথা বলছি, যে আমার পাটা ভীষণ ফুলে গেল। হয়তো আমাকে ফোন ফোন করে জানালেন যে আমার পাটা প্রচন্ডভাবে ফুলে গেছে, পা নাড়াতে পারছি না, কি করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দেখতে হবে যে আপনি যদি অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকেন তাহলে কিন্তু এই পা ফোলাটা একটা পসিবিলিটি। কেননা প্রেগনেন্সির সময় শরীরে অনেকটা ওয়াটার রিটেনশন হয়, এবার পোস্ট ডেলিভারি সেই ওয়াটারটা রিঅ্যাবজর্ব হতে সময় লাগে, মোটামুটি 6 উইকস থেকে 3 মাস সময় লাগে। তো সেই জন্য আমরা বলি যে যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন পাটা বডি লেভেলে রাখার। খাটে যদি বসে আছেন তো পাটাকে খাটের ওপর তুলে রাখলেন, চেয়ারে বসে থাকলে একটা ফুটস্টুল ব্যবহার করুন, চেয়ারে বসে পাটা ফুটস্টুলের ওপর রাখলেন। অথবা যেটা করবেন সেটা হচ্ছে পাটা যতটা সম্ভব কম নিচে ঝুলিয়ে বসা। তো এটা করলেই দেখবেন কিন্তু মেজরিটি আপনার যে পা ফোলার সমস্যাটা সেটা কমে যাবে। আর যেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারুর যদি হাই ব্লাড প্রেশার থাকে বা কারুর যদি অ্যানিমিয়ার সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পা ফোলাটাও একটা ইন্ডিকেশন হতে পারে যে প্রেশারটা বেড়েছে বা শরীরে রক্তটা কম আছে। সেরকম যদি কোনো কিছু আপনার জানা থাকে যে প্রেগনেন্সির সময় আপনার ছিল হাই ব্লাড প্রেশার বা আপনার হিমোগ্লোবিন লেভেলস কম ছিল, তাহলে কিন্তু এই যে পা ফোলার ব্যাপারটা এটাকে লাইটলি নেবেন না, আপনার যে ডক্টর আছে তার সাথে কিন্তু যোগাযোগ করে এটার রিজনটা জানতে হবে। এটা তো গেল এই দুটো জিনিস। আর একটা যেটা কমনলি অনেকে নিউ মাদার্সরা যেটা বলে থাকেন যে ব্রেস্ট ফিডিং হচ্ছে না, ব্রেস্ট ফিডিং করতে পারছি না।
তো আমি যেটা বলবো যে ব্রেস্ট ফিডিং কিভাবে করবেন, আমরা তো ইনিশিয়ালি দেখিয়ে দিই যে অ্যারিওলা অ্যান্ড নিপল সবটাই বেবির মুখের মধ্যে থাকবে, কমফর্টেবল পজিশনে আপনাকে বসতে হবে, বেবিকেও কমফর্টেবলি নিতে হবে, তবেই আপনি ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করতে পারবেন। কিন্তু এটা একটা লার্নিং প্রসেস। আপনি যেমন জানেন না যে বেবি কিভাবে খাবে, বেবিও তো জানে না কিভাবে খাবে, কিভাবে খাওয়াতে হবে আপনি জানেন না। তো সেজন্য এটা দুজনেরই লার্নিং প্রসেস। একটু সময় দিতে হবে, একটুখানি ধৈর্য ধরতে হবে। সবসময় যদি আপনি প্যানিক করে যান যে আমার মিল্ক আসছে না বা আমি ফিড করতে পারছি না, এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। এটা লার্নিং প্রসেস। আপনি ট্রাই করলে পরে আপনার বেবিও শিখে যাবে, আপনিও শিখে যাবেন কিভাবে ফিড করতে হবে। আর যদি ব্রেস্ট মিল্ক মনে হয় কম আসছে, তো আমরা তো আছি সেটাকে ঠিক করার জন্য। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তখন তার জন্য যা কিছু মেডিসিনস হয় বা কিছু সাপ্লিমেন্টস হয় সেগুলো দিলে পরে কিন্তু ব্রেস্ট মিল্কের পরিমাণটা বাড়ানো সম্ভব। আর তার সাথে কিছু ঘরোয়া টোটকা থাকে যেগুলো দুধ সাবু খাওয়া বা বেশি করে জল খাওয়া, স্ট্রেস কম নেওয়া, এগুলো বলা যতটা সোজা করাটা ডিফিকাল্ট আমি মানছি, কিন্তু তাও যদি স্ট্রেস ফ্রি থাকা যায় বা জলটা যেমন 3.5-4 লিটার সারাদিনে খেলেন সেটা যদি করা যায়, দুধ সাবু খেলেন একটু, তাহলে কিন্তু এই যে ব্রেস্ট ফিডিং এর সমস্যাটা হয় সেটা মোটামুটি কিন্তু সলভ করে দেওয়া যেতে পারে। আর আরেকটা যেটা হতে পারে, সিজেরিয়ান মাদাররা অনেক সময় কমপ্লেন করেন যে আমার স্টিচ লাইনের জায়গাটা, ওই জায়গাটা একটু ভারী লাগছে বা সেন্সেশন কম পাচ্ছি। আমি বলবো এটা নিয়ে অযথা প্যানিক করবেন না, এটা কিন্তু একদমই মানে নর্মাল ফিনোমিনন। কেননা যেহেতু ওই জায়গাটা, স্কিনের জায়গাটা কাটা হয়েছে বা ইনজুরি হয়েছে, তো ওই জায়গার নার্ভ সাপ্লাইটা তো গ্রো করতে একটু সময় লাগবে। মোটামুটি 6 উইকস থেকে 8 উইকস এরকম সময় লাগে নার্ভ সাপ্লাইটা গ্রো করতে। তো ওই নার্ভ সাপ্লাইটা যখন গ্রো করে যাবে তখন কিন্তু আপনার যে এই স্কিনে যে নর্মাল যে সেন্সেশনটা সেটা কিন্তু আবার নিজে আগের মতো চলে আসবে। এই তো গেল যে কমন প্রবলেমস গুলো আপনারা প্রেগনেন্সিতে ফেস করেন। তো এটার সাথে কিন্তু বলবো যে আপনি যাকে দেখাচ্ছেন, যে আপনার কেয়ার গিভার বা ডক্টর, তার কথা মেনে চলবেন। তিনি যে মেডিসিন গুলো প্রেসক্রাইব করেছেন, যেমন আয়রন, ক্যালসিয়াম, ফোলিক অ্যাসিড, এগুলো প্রেগনেন্সির নর্মাল মেডিকেশন। তার সাথে কারুর কারুর থাইরয়েডের মেডিসিন লাগে, কারুর হয়তো লিভারের কিছু মেডিসিন লাগে। তো এগুলোকে কিন্তু যেমন যেমন প্রেসক্রাইব করা হবে সেইগুলো কিন্তু একদম মেনে চলবেন। নিজেরা অযথা কিন্তু গুগল করে বা অন্য কোনো উপায়ে জানার চেষ্টা করবেন না, বা নিজেদের ওপর নিজেরা ডাক্তারি করবেন না, কেননা এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো যেভাবে আপনাকে গাইড করা হবে সেভাবেই চলুন। আর এইভাবে যদি সমস্ত কিছু এইভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি জার্নিটা খুবই ভালোভাবে আপনি কাটাতে পারবেন এবং সুস্থভাবে সবকিছু ঠিকঠাক মতোই হবে। থ্যাংক ইউ।